গত ৭২ ঘন্টার মধ্যে ভারতে ব্যাক টু ব্যাক ৩টে বড় অ্যাটাক হয়েছে এবং কিছুতেই এই সমস্ত হামলা ঠেকানো যাচ্ছে না। হালেই কাশ্মীরের হিন্দু দর্শনার্থীদের ওপর যে ধরনের ব্রুটাল আতঙ্কবাদী হামলা হলো, তারপর গতকাল কাশ্মীরে আরও একটা আর্মি কনভয়ের ওপর সেম ধরনের অ্যাটাক হয়েছে, যাতে বলা হচ্ছে যে ৫ জন সেনা জওয়ান মারাত্মকভাবে আহত হয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি এর জবাবে ভারত কোনো বড় হামলার প্ল্যানিং করছে? কেননা যদি আপনারা খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে এত বড় বড় ৩টে হামলা হয়ে গেল, গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, অথচ প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের স্টেটমেন্ট বা টুইট সামনে আসেনি। ইন্টারেস্টিং বিষয় হলো এই হামলার টাইম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সময়ে প্রধানমন্ত্রী ওদিকে শপথ গ্রহণ করছিলেন ঠিক ওই একই সময়ে প্রথম হামলা হয় কাশ্মীরের হিন্দুদের ওপর, যেখানে ছোট বাচ্চাদেরও কিন্তু ছাড়া হয়নি, যেটা পাকিস্তানের তরফ থেকে ডিরেক্টলি ভারতকে একটা মেসেজ ছিল। এই ঘটনার ঠিক পরেই যে ধরনের সাইলেন্ট অ্যাকশান চলছে তার উপরে কিন্তু কেউ নজর দেয়নি। গতকাল আচমকাই রিপোর্ট সামনে আসে যে সরকারের তরফ থেকে আমাদের নতুন যে আর্মি চিফ করা হয়েছে তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে। আশ্চর্যের বিষয় হলো এই রিপোর্টটা, এটা 2022 সালের, যখন ওনার তরফ থেকে একটা খুবই ইন্টারেস্টিং কিন্তু বোল্ড স্টেটমেন্ট দেয় যে আমরা নিজেদের ফোর্সকে তো রেডি করে ফেলেছি, শুধুমাত্র কেন্দ্র সরকারের পারমিশনের অপেক্ষা করছি। যদি সেন্টার পারমিশন দিয়ে দেয় তাহলে আমরা নিজেদের অপারেশন পিওকেতে শুরু করতে পারব। অর্থাৎ উনি ক্লিয়ারলি এটাই বলতে চাইছেন যে সেনা পিওকে ফিরিয়ে আনার জন্য তৈরি। এবারে বন্ধুরা আমি যে কথাটা বলছি সেটা খুব ভালোভাবে শুনুন। লেফটেন্যান্ট জেনারেল ধিলনের কথা মনে আছেন? উনি হলেন সেই ব্যক্তি যার উপরে দায়িত্ব ছিল কাশ্মীরে ৩৭০ ধারা হাঁটানোর সময় পুরো কাশ্মীর শান্ত রাখার। ওনার সাথে কিন্তু কয়েক বছর আগেই গৃহমন্ত্রীর একটা মিটিং হয়। এরপর ওনার তরফ থেকে স্টেটমেন্ট এসেছিল যে আমরা কাশ্মীরের সব কিছু দেখে নেব। আর ঠিক এরপরেই উনি কাশ্মীরের দায়িত্ব পান, আর ওদিকে ভারত সরকার পার্লামেন্টে ৩৭০ ধারা হাঁটিয়ে দেয়। এবারেও এখানে সেম অবস্থা। খেয়াল করুন, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী 2022 সালে স্টেটমেন্ট দেয় যে আমরা রেডি পিওকেতে হামলার জন্য, ভারত সরকারের পারমিশনের অপেক্ষায় আছে। আর নতুন সরকার শপথ নিতে না নিতে প্রথম কাজ কি হলো যে ওনাকেই নতুন আর্মি চিফ হিসেবে নিযুক্ত করা হলো। এটা কিন্তু খুব একটা কাকতালীয় মনে হচ্ছে না। ইন্টারেস্টিং বিষয় হলো ওনার প্রোফাইল। যদি আপনারা ওনার বিষয়ে একটু রিসার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যে ওনার স্পেশালিটি পাকিস্তান আর ভারতের কাশ্মীর। কেন উনি একাডেমি থেকে পাশ হয়ে জম্মু কাশ্মীর ব্যাটালিয়নে কমিশন হন 1984 সালে, আর তারপর থেকেই কিন্তু গত 39 বছর ধরে উনি কাশ্মীরে অপারেশন চালিয়েছেন। স্পেশালি অপারেশন রক্ষকের দরুন উনি কাশ্মীরের কমান্ডার ছিলেন। অপারেশন রাইনোতেও উনি সামিল ছিলেন মণিপুরে। আর আর্মির আর্মার ব্রিগেড থেকে শুরু করে মাউন্টেন ডিভিশন আর স্ট্রাইক কপের যে হেডকোয়ার্টার সেখানে উনি কাজ করেছেন। ফলে ওভারঅল ওনার প্রোফাইল আর এক্সপিরিয়েন্স পুরোটাই কিন্তু কাশ্মীর বেস, তা আবার প্রায় 39 বছরের এক্সপিরিয়েন্স। ফলে ওনার থেকে বেটার আর কেউ জানবেই না যে কাশ্মীরের পরিস্থিতি কী, এখানে গ্রাউন্ড রিয়ালিটি কী, আর এখানে অপারেশন করার জন্য কী ধরনের পরিস্থিতি প্রয়োজন। আর বন্ধুরা এখানেই শেষ নয়, আরও একটা বিষয় খেয়াল করুন। প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরে এত বড় হামলার বিষয়ে কোনো টুইট না করলেও এই হামলার ঠিক পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ওনার দাদা নওয়াজ শরীফ দুজনেই প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানায়। আর এর জবাবে প্রধানমন্ত্রীর টুইটে একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ লেখে যে আমাদের প্রায়োরিটি রয়েছে নিজেদের জনগণের সুরক্ষাকে আগে নিশ্চিত করা। আর এখানে দুই দেশের মধ্যে রিলেশন নর্মালাইজ করা, ট্রেড, এই বিষয়ের কোনো ইন্ডিকেশন নেই। অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ইন্ডিকেশান এখানে পুরোপুরি ক্লিয়ার। এবারে যদি আপনি এখানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তাহলে বিজেপির যে কোর ভোটার বা সাপোর্টার বেস রয়েছে তার মধ্যে মেইনলি ন্যাশনালিস্ট বিচারধারার লোকজনও রয়েছে, অর্থাৎ আর্মি, সিকিউরিটি, টেররিস্ট অপারেশন, এই সমস্ত বিষয়। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর এইভাবে এত বড় ঘটনায় চুপ থাকা, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম যে ওনার সাপোর্টারদের মধ্যেই অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে উঠেছে, যেটার কিন্তু বেশ কিছু পলিটিক্যাল ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। আর আমি মনে করি না যে কোনো বড় লিডার এই ধরনের রিস্ক নেবে, স্পেশালি তার কোর ভোটারদের জন্য। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে তাহলে প্ল্যান কী? তো বন্ধুরা এখানে খুব সম্ভবত সরকার কোনো ধরনের কাউন্টার অ্যাকশান নেওয়ার জন্যই রেডি হচ্ছে। তবে হ্যাঁ, এটুকু গ্যারান্টি যে এখানে কোনো ধরনের এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক এই ধরনের কিছু হবে না। এখানে কথা চলছে পার্মানেন্ট সলিউশন। আমি অলরেডি বেশ কয়েক সপ্তাহ ধরেই বলে আসছি যে ভারতের ভোট মিটলেই ভারতে কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটাক বাড়বে এবং ততক্ষণ পর্যন্ত এগুলো থামবে না যতক্ষণ না ভারতীয় ফোর্স মুভ করছে। আর এই সেম স্ট্র্যাটেজি ইসরায়েলের বিরুদ্ধেও হয়েছে, রাশিয়াতেও হয়েছে, এবং ভারত সরকারকেও বাধ্য করা হবে এখানে অ্যাকশান নেওয়ার জন্য।
এছাড়া আমার পার্সোনাল ধারণা যে বিজেপি যা ভোট পেয়েছে তাতে ওরা আগামী 3 মাসে 5 থেকে 6টা বড় বিল এনে পিওকের দিকে যেতে পারে। আর পিওকের অ্যাকশানের পরেই এক দেশ এক ইলেকশনের বিল আসবে, যেখানে এই বিল পাশ করেই ওরা কিন্তু অ্যাসেম্বলি ভঙ্গ করে দিতে পারে 2026 থেকে 27 সালের মধ্যে। এর সুবিধা হলো ওই টাইমে আবারও গোটা দেশে একটা ইলেকশন শুরু হয়ে যাবে। আর পিওকের পর ওরা যে সাপোর্ট হারিয়েছে হিন্দি রাজ্যগুলোতে, স্পেশালি উত্তরপ্রদেশ, রাজস্থান, এই রাজ্যগুলিতে, সেটা কিন্তু ওরা ফিরে পেয়ে বহুমত তৈরির প্ল্যানিং করছে। ফলে এখানে দেখার বিষয় হলো আগামী 3 মাসে কী কাজ করে। সত্যি কি এখানে পিওকের ওপর ফাইনাল অ্যাকশন নিতে বাধ্য হয় নাকি অন্য কিছু, সেটাই এখন দেখা। আর এর ওপরেই নির্ভর করবে পাকিস্তানের ভবিষ্যৎ। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।